সো আপনি জাস্ট কল্পনা করুন যে আপনি একটা জঙ্গলে আটকা পড়ে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। আপনি জাস্ট পাগলের মতন দৌড়াচ্ছেন, সজোরে দৌড়াচ্ছেন, তবে ঘুরে ফিরে ঠিক আপনি একই জায়গায় এসে পৌঁছাচ্ছেন। অবশেষে আপনি বুঝতে পারলেন যে সেই অদ্ভুত জঙ্গলের গোলকধাঁধায় আপনি ফেসে গিয়েছেন, যেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। আপনি দৌড়ে দৌড়ে ক্লান্ত, তবে সেটা তো জাস্ট একটা ছোট সমস্যা, কারণ আসল বিপদটা ঠিক রাতের বেলা ঘনিয়ে আসে। তবে বিপদটা কিসের? কোনো হিংস্র জীবজন্তু? একদমই না। তাদেরকে আমরা মানুষদের মতোই বলতে পারি, তবে তারা মানুষ না, তারা হচ্ছে দ্য ওয়াচার্স। সো আমার প্রথমের কথাগুলো শুনে হয়তো বুঝতেই পেরে গেছেন যে এই সিনেমাটা কাইন্ড অফ ফ্যান্টাসি মিস্ট্রি হরর টাইপের সিনেমা, এবং এই সিনেমাটাকে পরিচালনা করেছেন ইশানা নাইট শিয়ামালান, যিনি হচ্ছে এম নাইট শিয়ামালানের মেয়ে। বাই দ্য ওয়ে, যারা এরকম মিস্ট্রি ফ্যান্টাসি টাইপের সিনেমা পছন্দ করেন তাদের আমি হাইলি রিকমেন্ড করবো। ইভেন আপনারা যারা সিনেমা দেখেন তারা হয়তো তার প্রচুর সিনেমা দেখেছেন। আমি এম নাইট শিয়ামালানের কথা বলছি এবং তার সিনেমাগুলোর কথা বলছি। টু বি অনেস্ট, কার কেমন লাগে আমি জানি না, বাট তার সেই অদ্ভুত অদ্ভুত সিনেমাগুলো, অদ্ভুত বলতে একদম আউট অফ দ্য বক্স, কিছু ভিন্ন ধাঁচে, সেই সিনেমাগুলো আমি খুব এনজয় করি। তো যাই হোক, আর ফার্দার টাইম ওয়েস্ট করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য ওয়াচার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সময়টা ছিল তখন বিকেলবেলা, ওই বিকেল থেকে সন্ধ্যা হবে, ধীরে ধীরে রাত হচ্ছে। একটা ঘন জঙ্গলে একজন মানুষ ফেসে গিয়েছে। মানুষটার নাম সম্ভবত জন, যে সাহায্যের জন্য এদিক ওদিক খুঁজছে। সে সম্ভবত একা না, তার গার্লফ্রেন্ড অথবা তার স্ত্রী হয়তো সেই জঙ্গলে ফেসে রয়েছে। তবে কি সেই জঙ্গলটা? ওয়েল, এটা কোনো যেমন তেমন জঙ্গল না। গল্পের শুরুতেই বলা হয় যে আয়ারল্যান্ডের ঠিক ওয়েস্টে এরকম একটা ঘন জঙ্গল রয়েছে, যে স্থানটাকে ম্যাপে দেখা যায় না। অদ্ভুত সেই স্থান নাকি বহু মানুষদের ডাকে সেখানে, এবং যারা যারা সেখানে গেছে তারা কোনোদিনই ফিরে আসেনি। তো সেই হারিয়ে যাওয়া আত্মাগুলো আসলেই কোথায় যায়? ওয়েল, এই জন নামক মানুষটাকে তো দেখছি, সে দৌড়াচ্ছে এবং কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগেই সে একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, নিচে 108 লেখা ছিল। সে আবারও সজোরে দৌড়ানো শুরু করে এবং ঘুরে ফিরে ঠিক একই স্থানে এসে পৌঁছায়। শুধু সময়টা পেরিয়ে গেছে, সন্ধে হয়ে আসছে, পাখিরা উড়ে তাদের নিজেদের বাসায় চলে যাচ্ছে। জন গাছে উঠে বাড়িটা দেখার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয় এবং অনেক উঁচু থেকে নিচে পড়ে যায় এবং পড়ে সম্ভবত তার পাটা ভেঙে গেছে। সো সেই ঘন জঙ্গলে একটা স্পষ্ট নিস্তব্ধতা সে লক্ষ্য করতে পারছে। ছোট থেকে ছোট আওয়াজও যেন শোনা যাচ্ছে, এবং সেখানে সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন একটা জন্তুর। তবে সেটা যেমন তেমন কোনো জন্তু না যাদেরকে মানুষ চেনে। কি জন্তু সেটা তো আমরা দেখতে পাই না, তবে সেটা জনের উপরে আক্রমণ করে, যেটা জনকে টেনে একটা গর্তের মধ্যে নিয়ে চলে যায়, যে গর্তগুলোকে দ্য বরোস বলা হয়। সো এইটুকুনি শুনে তো বুঝতে পেরে গেছেন যে সেই জঙ্গলে কিছু তো একটা আছে। আর তারপরে আমরা এই গল্পের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই। তার নাম হচ্ছে মিনা, যে একজন আমেরিকান। তবে সেই আয়ারল্যান্ডের গালওয়েতে একটা ছোট পশু পাখির দোকান রয়েছে যেখানে সে কাজ করে। তো সেই দোকানের মালিক এসে মিনাকে একটা রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট এটাই যে সেই দোকানে একটা নতুন পাখি এসেছে, একটা টিয়া পাখি, একটা গোল্ডেন কনিওর। সো সেই পাখিটাকে তাকে বেলফেস্টে নিয়ে যেতে হবে। আনফর্চুনেটলি এই কাজটা মিনাকেই করতে হবে, কারণ সেই কাজটা করার মতন আর কেউ নেই। কাজটা খুব ইমিডিয়েট, মিনাকে আগামীকালই বেরোতে হবে। একই সাথে আগামীকাল হচ্ছে মিনার মায়ের মৃত্যু দিবস। মিনার একটা বোনও রয়েছে, তবে মিনা তার সাথে আর সাক্ষাৎ করতে যায় না, বরং মিনা সেই পাখিটাকে নিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলে। মিনার পারিবারিক একটা হিস্ট্রি রয়েছে। ছোটবেলায় একটা দুর্ঘটনায় তার মা মারা গিয়েছিল। কি হয়েছিল সেটা আমরা নয় পরে জানবো, তবে যেটাই হয়েছিল খুবই খারাপ হয়েছিল, এবং মিনা সেই জিনিসটাকে দ্বিতীয়বার মনে করতে চায় না। সেই কারণেই একটু ফ্রেশ হওয়ার জন্য সে সেই পাখিটাকে নিয়ে একটা নতুন স্থানে যাচ্ছে। 5টা নতুন মানুষের সাথে সে মিশবে, যদি তার মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, মিনা যাত্রা করছে। সেই পাখিটার সে একটা নামও দিয়েছে, সেটা হচ্ছে ডারউইন। তারপর মিনা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তার গাড়িটাকে রিফিল করাচ্ছে, যেখানে সে তার বোনের পাঠানো মেসেজটাও পড়ে। অ্যাকচুয়ালি আজকের এই দিনটাতে মিনার তো যাওয়ার কথা ছিল, একটা সেরেমনি হচ্ছিল, তবে মিনা সেখানে যায় না। সে ইচ্ছে করেই যায় না, কারণ ছোটবেলায় তার সাথে একটা খুবই খারাপ জিনিস হয়েছিল, যেটা আমরা একটু বাদেই জানবো। তবে মিনা যখন সেই গ্যাস পাম্পটা ছেড়ে বাইরে বেরোয়, তখনই আমরা সেখানে বহু মানুষের মিসিং পোস্টার দেখতে পাই। অর্থাৎ হয়তো বহু মানুষ এই রাস্তা ধরেই যারা গেছে তারা হয়তো ফিরে আসেনি, এবং তাদের সংখ্যা কম না। সো এরকমভাবেই যেতে যেতে আচমকা তার সেই গাড়ির রেডিওতে সিগন্যালের সমস্যা হয়, সেটা বন্ধ হয়ে যায়। ফোনে সিগন্যাল নেই এবং গাড়িটাও আচমকা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ এবং নেটওয়ার্ক কোনোটাই যেন ঠিকঠাক কাজ করছে না। মিনা তো বুঝতে পারে না যে কি হলো, এবং সে তার গাড়ি থেকে বাইরে বেরোয়। এবং এটাই হচ্ছে সেই অভিশপ্ত জঙ্গল, যেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসতে পারেনি। সো মিনা সেই জঙ্গলে চলছে, এবং সেখানেও সে একটা ছোট সাইন দেখতে পায়। একই জিনিস লেখা যে পয়েন্ট অফ নো রিটার্ন, তবে সেখানে নাম্বারটা ছিল 12।
মানে প্রথমে যে মানুষটাকে দেখেছিলাম জন, সে যে নাম্বারটা দেখেছিল সেখানে 108 লেখা ছিল, তবে এখানে 12 লেখা। এই সাইনগুলো কি, কেন এখানে রয়েছে, এগুলোর এক্স্যাক্ট কারণ তো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মিনা সেই সাইনগুলো দেখে ভাবছে যে হয়তো এই জঙ্গলে বা এখানে কোনো মানুষ বসবাস করে। এই ভরসা নিয়েই সে আরও জঙ্গলের ভেতরে প্রবেশ করে, তবে কোনো মানুষকে তো দেখতে পায় না। উল্টে যখন নিজের গাড়িতে রিটার্ন করতে যায় তখন দেখে যে তার গাড়িটাও সেখানে নেই, অর্থাৎ সে হারিয়ে গেছে সেখানে। এরকমভাবেই সময়টা কাটতে থাকে, সন্ধে হয়ে যায় এবং সেখানে থাকা প্রত্যেকটা পাখি উড়ে চলে যায় তাদের বাসায়। এবং আসল ভয় তো এখান থেকেই শুরু হয়, যখন মাটিটা আচমকা কাঁপতে থাকে, যেন কিছু তো একটা আছে সেই মাটির নিচে। মিনা লিটারেলি ভয় পেয়ে যায়। এরকম একটা ঘন জঙ্গলে একটা মানুষও তো নেই। আছে যেন একটা মানুষ সেখানে। মিনা কাউকে তো দেখেছে সেখানে এবং তারই সে পিছু করতে থাকে এবং ফাইনালি সে লক্ষ্য করে যে একজন বৃদ্ধা একটা বাড়ির মধ্যে ঢুকে যায় এবং সেই বাড়ির গেটটা খুলে তাকে বলতে থাকে যে তুমি যদি নিজের জীবনটা বাঁচাতে চাও তাহলে দৌড়াও। মিনা সেই কথাটা শুনে তৎক্ষণাৎ দৌড়ে সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করার পর মিনা আরও দুজন মানুষের সাথে সাক্ষাৎ করে। একজন হচ্ছে কিয়ারা এবং আরেকটা ছেলে যার নাম হচ্ছে ড্যানিয়েল। এবং এই মানুষগুলো মিনার মতনই এই জঙ্গলে হারিয়ে গেছে। তারা সেখানে একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে, যে ঘরটার একটা সাইডে কাঁচ রয়েছে। মানে ঘরের ভেতর থেকে সেই কাচের দিকে তাকালে সেটা আয়নার মতন মনে হয়, তবে বাইরে থেকে সব দেখা যায়। তবে কে দেখে বাইরে থেকে? সেখানে যে বৃদ্ধা মিনার জীবনটা বাঁচিয়েছে তার নাম হচ্ছে মেডলিন, যার মোটামুটি ভালোই অভিজ্ঞতা রয়েছে এবং সেই মিনাকে বলে দিচ্ছে যে কি কি করতে হবে। সো তার কথা মতন প্রত্যেকে একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে পড়ে ঠিক সেই আয়নার দিকে মুখটা করে, যাতে সেই আয়না বা সেই কাঁচের ওপার থেকে যারা দেখছে তারা যাতে স্পষ্ট দেখতে পায়। আমরা এক টাইপের হাততালির আওয়াজও শুনতে পাই, যেন সেই ঘরটা হচ্ছে এক টাইপের স্টেজ, যেখানে নাটক হবে এবং বাইরে থেকে সবাই সেটার মনোরঞ্জন নেবে। তবে কারা মনোরঞ্জন নেবে, কাঁচের উপর থেকে কারাই বা দেখবে এইগুলো? এই উত্তরগুলো মিনার জানা প্রয়োজন। অবশ্যই মেডলিনের একটা কথাতেও সে বিশ্বাস করছে না এবং পরের দিন সকালবেলা তার পাখিটা হাতে নিয়ে সে বেরিয়ে পড়ে সেই স্থানটা ত্যাগ করার জন্য। তবে সেই একই বেরোনোর তো সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। একই সাথে সেই মায়াবী জঙ্গলটা মানুষের মাথার সাথেও খেলে। মিনা সেখানে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়, যেটা আর কেউ না তারই ছোটবেলা। এবং অবশেষে মিনা ক্লান্ত যখন সে বুঝে যায় যে এখান থেকে তো আর কোনো বেরোনোর রাস্তা নেই। মেডলিনও তাকে বোঝায় যে তাকে এই জিনিসটা মেনে নিতে হবে যে এই জঙ্গলে সে ফেসে গিয়েছে, দেয়ার ইজ নো হোপ। সেই জঙ্গলের মধ্যে যে আমরা অদ্ভুত অদ্ভুত সাইনগুলো দেখছিলাম না, সেইগুলো হচ্ছে এক একটা ল্যান্ডমার্ক। এবং এই জঙ্গলের বিভিন্ন স্থানে এরকম ল্যান্ডমার্ক রয়েছে, যেটা একটা পারফেক্ট সার্কেলের আকারে রয়েছে। অর্থাৎ সেই প্রত্যেকটা ল্যান্ডমার্ককে একত্রিত করলে সেটা একটা গোলাকৃতি আকার নেবে, যার ঠিক মিডিলে পড়ছে কূপ নামক সেই স্থানটা, যেখানে সেই মানুষগুলো রাতের বেলা আশ্রয় নিয়েছিল। সো সেই কূপ থেকে ল্যান্ডমার্কে যাতায়াতের রাস্তাটা প্রায় 12 ঘন্টার, মানে অর্ধেক দিন। তাই মিনা যদি ভুলেও চেষ্টা করে যে সেই ল্যান্ডমার্ক পেরিয়ে জঙ্গলের ভেতরে যাওয়ার, তাহলে সে অবশ্যই সময় মতন সেই কূপ বা সেই স্থানে ফেরত আসতে পারবে না। এবং রাতের বেলা যদি একবার হয়ে যায় তাহলে মিনা অবশ্যই জীবিত থাকবে না। তো এটা হচ্ছে এক টাইপের ওয়ার্নিং যে মিনাকে জীবিত থাকতে হলে সেই কূপের মধ্যেই থাকতে হবে, জঙ্গলের বাইরে সে যেতে পারবে না। যাই হোক, প্রত্যেকে রাতের বেলা নিজেদের পারফরমেন্স করে। ওই মানে স্টেজে যেমন নাটক হয় এবং একপাশে সিটে দর্শকরা বসে সেগুলোর মজা নেয়, সেই কূপের মধ্যে প্রত্যেকে নিজেদের কাজ করছে, মনোরঞ্জন করছে। এবং সেই কাচের ওপারে কারা দেখছে, কে দেখছে কিছুই তো জানে না, তবে তারা তাদের কাজটা করে যাচ্ছে। প্রথমে কিয়ারাকে দিয়ে শুরু করে। সেখানে প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি রয়েছে। অবভিয়াসলি প্রত্যেককে সার্ভাইভ তো করতে হবে। তারা অনেক মাস ধরে এখানে আটকে রয়েছে। কিয়ারা সেখানে কিছু হার্বস জোগাড় করছে, কিছু পাতা টাতা যেগুলোকে খাওয়া যাবে, যেগুলো দিয়ে ওষুধ বানানো যাবে। তবে সেই ওয়াচার্সদের ব্যাপারে কিয়ারার তেমন কোনো জ্ঞান নেই যে অ্যাকচুয়ালি সেই ওয়াচার্স কারা। মোটামুটি মেডলিন অর্থাৎ সেই বৃদ্ধা তাদেরকে যা শিখিয়েছে বা বলেছে সে সেগুলোই শুনেছে। যাই হোক, তারপর সে মিনাকে একটা স্থানে নিয়ে যায়, সেই বৃহৎ গর্ত যেগুলোকে বারোস বলা হয়। তবে এই গোটা জঙ্গলে এরকম একটা গর্ত না, এরকম অনেক গর্ত রয়েছে যেগুলো একটা টানেলের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড, মানে একটা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। সেই ওয়াচার্সরা যারা রাতে বেরোয় তারা দিনের বেলায় এই গর্তের মধ্যে চলে যায়, অর্থাৎ মাটির নিচেই থাকে। তারপর তারা আবার একসাথে একত্রিত হয়। যেমনটা বললাম, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, কেউ শিকার করে, কিছু খেয়ে তো বাঁচতে হবে। মিনাকে তারা নিয়মটা শিখিয়ে দেয়, যে নিয়মটা ফলো করেই তারা জীবিত রয়েছে। তারা সেই কাচের দিকে পিছন ঘুরতে পারবে না, অর্থাৎ কাচের দিকে তাদেরকে তাকিয়ে থাকতে হবে, যাতে সেই কাচের ওপারে থাকা সেই ওয়াচার্সগুলো যাতে দেখতে পায় তাদের মুখগুলো। রাতের বেলা তারা ভুলেও সেই কূপের দরজাটা খুলবে না, অর্থাৎ যে স্থানে তারা বসবাস করে। একই সাথে সেই যে বৃহৎ গর্তগুলো যেগুলোকে বরজ বলা হয়, সেটার ধারে কাছেও কেউ যাবে না এবং অলওয়েজ আলোর কাছে থাকবে বা আলোর মধ্যে থাকবে। সো এরকমভাবেই দিন চলছে। তাদের সেখানে পুরনো একটা টিভি রয়েছে, একটা ক্যাসেট রয়েছে, সেই পুরনো ক্যাসেটগুলো হতো না, ভিসিআর, সেটাতে বসে একটা রিয়েলিটি শো দেখে। তো
এই দেখে দেখে তাদের দিন চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে ইলেকট্রিসিটি আসে কোথার থেকে, বিদ্যুৎ। এই রহস্যটা তারা এখনো জানে না, তবে আপনারা এটার অ্যান্সার একদম শেষেই পেয়ে যাবেন। সো প্রতিদিন রাতের বেলা ঠিক একই নাটক, সেই ওয়াচার্সরা আসে, চরম তোলপাড় করে, এবং এবার তো তারা ঠিক কাচের ওপার থেকে যেন কাচে ঘুষি মারছে। এপার থেকে তো মিনা কিছুই দেখতে পাচ্ছে না, তবে সে আওয়াজ শুনতে পাচ্ছে, কেউ যেন কাচটাকে ভাঙার চেষ্টা করছে, এবং কিছু জন্তুর অদ্ভুত আওয়াজ, যেন কেউ গর্জন করছে। আর স্বাভাবিকভাবেই এইসব শুনলে কেই না ভয় পেয়ে যাবে। পরের দিন সকালবেলা মিনা চলে যায় ড্যানিয়েলের সাথে সাক্ষাৎ করার জন্য। ড্যানিয়েল সেখানে শিকার টিকার করে বেড়ায়, তবে তার বয়সটা কম এবং সেও মিনার মতনই অনেকটা কিউরিয়াস। মেডলিন তাদেরকে যা শিখিয়েছে তারা সেটাই করছে, তবে ড্যানিয়েলের মনেও বহু প্রশ্ন রয়েছে যেগুলো সে লুকিয়ে রেখেছে। মিনা সেটা জানে। তারা দুজনেই জানতে চায় যে সেই গর্তের মধ্যে আসলেই কি আছে, বা সেই দ্য ওয়াচার্স তারা আসলেই কারা। তো ড্যানিয়েলের কোনো কথা না শুনেই মিনা সেই গর্তে অর্থাৎ সেই বারোজের মধ্যে নেমে যায়, এবং অবশ্যই ড্যানিয়েল তাকে সাহায্য করেছে। ড্যানিয়েলের সাহায্য ছাড়া অত বড় একটা গর্তে সে নামবেই বা কী করে। এবং সে নিচে মিনা বহু জিনিসপত্র পায় যেগুলো মানুষেরা ব্যবহার করতো, তাও অনেক বছর আগে। সেখানে একটা নিউজ পেপার কাট আউটও সে দেখতে পায়, যেটা 1992 সালে। সো বর্তমান সময় থেকে হিসাব করলে তো প্রায় 30টা বছর তো কেটেই গেছে, এবং সেখানে জিনিসপত্রগুলো রয়েছে, সেই জিনিসগুলোর বয়স দেখেও এরকম মনে হচ্ছে। একটা সাইকেল সে খুঁজে পায়, একটা ক্যামকর্ডার তো সে খুঁজে পায়, তবে যেন ভেতরে ভিন্ন আর একজন মানুষ বা কারোর আর একজনের উপস্থিতি রয়েছে। মিনা সেটা বুঝতে পারে। সে মিনাকে স্পর্শ করার তো চেষ্টা করে, তবে মিনা যেহেতু আলোতে ছিল সেই কারণে সে মিনাকে স্পর্শ করতে পারে না। আমরা দেখতে পাই যে তার হাতের স্কিনটা ধীরে ধীরে জ্বলে যায়। যাই হোক, মিনা জীবিত সেই জিনিসপত্রগুলো নিয়ে সেই বারোজ সেই গর্তের বাইরে বেরিয়েছে। মিনা ভাবছে হেঁটে এই জঙ্গলটা হয়তো সময় মতন পার করা সম্ভব না, তবে একটা সাইকেলের সাহায্যে হয়তো এই জঙ্গলের বাইরে সে বেরোতে পারবে। যদিও ম্যাডলিনকে তারা সত্যি কথাটা বলেনি। মিনা জানায় যে এই জিনিসগুলো সে একটা পাথরের নিচে পেয়েছিল, তবে ম্যাডলিন বুঝতে পারে যে মিনা আজকে কিছু তো একটা দেখেছে বা কাউকে একটা দেখেছে। মিনা নিজেও জানে, তবে এই কথাটা সে স্বীকার করে না। যাই হোক, মিনা যে ক্যামেরাটা এনেছে সেটা এখনো কাজ করছে, এবং ড্যানিয়েল সেটা দিয়ে লিটারালি একটা সিসিটিভি বানিয়ে দিয়েছে। এখন তারা প্ল্যান করছে যে রাতের বেলা সেই কূপের বাইরে কারা ঘুরে বেড়ায়, সেই ওয়াচারদের অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটা হয়তো তারা এখন দেখতে পারবে। তবে রাতের বেলা হয় আর এক কাণ্ড। তারা দেখতে পায় সেই দরজার ধারে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, যদিও তার শুধু পাটা দেখা যাচ্ছিল, সে উলঙ্গ, যে ভেতরে আসতে চায়। তবে কে সেই মানুষটা? এটা হচ্ছে জন। গল্পের শুরুতে জনকে দেখেছিলাম, মনে আছে তো? এটাই হচ্ছে সেই জন, যে হচ্ছে কিয়ারার হাজবেন্ড। এখন এই দৃশ্য দেখে কিয়ারা তো ভেবেই নিয়েছে যে তার স্বামী হয়তো জীবিত রয়েছে। সে তো তার স্বামীকে মরতে তো দেখেনি, হয়তো সে ফিরে এসেছে, এবং তার আওয়াজটাও তো ঠিক জনেরই মতন। সে কিয়ারাকে বারবার রিকোয়েস্ট করছে দরজাটা খোলার জন্য, কারণ বাইরে নাকি অনেকে হিংস্র জীবজন্তু বা সেই ওয়াচার্সরা রয়েছে। জন ভেতরে আসতে চায়, কিন্তু তারা কি হুটহাট কাউকে বিশ্বাস করতে পারবে? ম্যাডলিন বুঝতে পেরেছে যে মিনা কিছু না কিছু তো একটা করেছে। মিনা স্বীকার করে যে হ্যাঁ, সে সেই গর্তে নেমেছিল এবং ড্যানিয়েল তাকে সাহায্য করেছিল। তবে এটা এখন ডিসকাস করার সময় না। আগে তাদের জানতে হবে যে বাইরে যে মানুষটা রয়েছে সেটা আদৌ জন নাকি। তবে সেটা সে কিভাবে জানবে? কিয়ারাকে এমন একটা প্রশ্ন করতে হবে যেটা একমাত্র সেই জনই জানতো। কিয়ারা তাকে প্রশ্ন করে যে সে এখন কোন বইটা পড়ছে। কিয়ারা ডাবলিন থেকে যে বইটা কিনেছিল তার পছন্দের একটা বই যেটা সে পড়ছিল, কি সেই বইটা? এবং জন তার হাজবেন্ড অবশ্যই সেটা জানে, তবে জন সেটার উত্তর দেয় না এবং সেটাকে যেন ইগনোর করার চেষ্টা করে। যাই হোক, সেটার উত্তর তো সে দিতে পারছে না। অবশেষে কিয়ারা জনকে বলে যে সে ক্যামেরার দিকে তাকাতে যাতে দেখতে পায় যে সেটা জনই নাকি, তার মুখটা যাতে সে দেখতে পায়। এবং হ্যাঁ, সেটা সে দেখে যে অ্যাকচুয়ালি সেটা জন, তবে তাকে যেন একটা জন্তু টেনে নিয়ে চলে যায়। এখন বড়ই অদ্ভুত ব্যাপার যে এটা যদি সত্যি জন হতো তাহলে সে কিয়ারার প্রশ্নের উত্তরটা কেন দিতে পারলো না। যাই হোক, সেই দিন রাতে সেই ওয়াচার্সরা একেবারেই খুশি নয়। তারা বাইরে তোলপাড় মাচাচ্ছে, সেই কাঁচটাকে তারা ভাঙার চেষ্টা করছে। ম্যাডলিন বুঝতে পারে যে মিনা যেহেতু সেই গর্ত থেকে সেই জিনিসগুলো বার করে এনেছে, সেই কারণেই হয়তো সেই ওয়াচার্সরা রেগে গেছে। সেই কারণে পরের দিন সকালবেলা তারা অর্থাৎ মিনা সেই জিনিসগুলো সেই গর্তেই ফেরত দিয়ে আসে। তো এইভাবেই সময় কাটছে। সেই জঙ্গল মানুষের মাথার সাথে খেলছে, এবং এখানেই আমরা মিনার ছোটবেলার স্টোরিটা জানতে পারি। অ্যাকচুয়ালি মোটামুটি এরকম মিস্ট্রি থ্রিলার হরর সিনেমাতে যে মেইন ক্যারেক্টার থাকবে তার একখানা স্যাড বা দুঃখের একটা ব্যাক স্টোরি থাকবে। তার সাথে খুব একটা খারাপ জিনিস হয়েছিল এবং মিনার সাথেও হয়েছে। ছোটবেলায় সে এবং তার বোন লুসি, তার যমজ বোন, এবং তার মা গাড়িতে করে ট্রাভেল করছিল। তার মাই অ্যাকচুয়ালি গাড়িটা চালাচ্ছিল। মিনা খুবই দুষ্টু ছিল এবং তার অতিরিক্ত দুষ্টুমির কারণেই তার মা ড্রাইভিং থেকে তার ফোকাসটা হারিয়ে ফেলে এবং তাদের একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়, এবং সম্ভবত সেই কারণেই মিনার মা
মারা যায়। হয়তো এই কারণে মিনা সেই দিনটাকে মনেই রাখতে চায় না, হয়তো সেই কারণে মিনা লজ্জায় তার বোনের সাথে সাক্ষাৎই করতে পারে না, কারণ সে স্টিল মনে করে যে তার মায়ের মৃত্যুর জন্য সেই হয়তো দায়ী। সো সময় কাটতে কাটতে শীতকাল চলে এসেছে, উইন্টার, এবং এবার তাদের খাদ্যের অভাব শুরু হয়েছে। শিকার তারা করতে পারছে না এবং এই মায়াবী জঙ্গল তাদের মাথার সাথে খেলছে। কিয়ারা কখনো মরে যেতে চাইছে ঠিক তার হাজব্যান্ডের মতন, অন্যদিকে ড্যানিয়েল নামক সেই ছেলেটা মেডলিনকে মারধর করার চেষ্টা করছে। যাই হোক, এদের এই পাগলামির মধ্যে মিনা এখনো পর্যন্ত ঠিক রয়েছে এবং তার মনে এখনো বাড়ি ফেরার আশা রয়েছে। সে বিভিন্ন গাছে মার্কিং করছে যাতে সে তার নিজের রাস্তাটা না হারিয়ে ফেলে। যাই হোক, সেই ছেলেটা ড্যানিয়েল, সে তার মাথা সম্পূর্ণভাবে হারিয়েছে এবং সেই কূপের দরজাটা বন্ধ করে দিয়েছে, যার কারণে মিনা এবং মেডলিন তারা দুজন বাইরেই ফেসে গিয়েছে। অ্যাকচুয়ালি ড্যানিয়েল মনে করছে যে এই সব কিছুই হয়তো সেই মেডলিনের জন্যই হচ্ছে, সেই কারণে সে মেডলিনকে বাইরে ফেলে আসতে চাইছিল। তবে যেহেতু মিনা যদি ঢুকতে যায় তো মেডলিনও সেই ঘরের ভেতরে ঢুকে পড়বে, সেই কারণে সে দুজনকেই ঢুকতে দিচ্ছে না। তবে সন্ধে তো ঘনিয়ে এসেছে, আসল বিপদ তো এখনই শুরু। কি করবে তারা? তাদের একটা আশ্রয় নিতে হবে এবং মেডলিন সম্ভবত সেখানে আশ্রয় নেওয়ার একটা স্থান জানে। এবং এটা খুবই স্ট্রেঞ্জ যে মেডলিন কিন্তু অনেক কিছুই জানে, মানে প্রথম থেকে এই স্থানের সব জ্ঞান কিন্তু মেডলিনই তাদেরকে দিয়েছে। হয়তো এই কারণেই ড্যানিয়েল তাকে বেশি সন্দেহ করছে। যাই হোক, মেডলিন এবং মিনা তারা একটা ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে। হয়তো ওয়াচার্সরা তো তাদেরকে দেখতে পারবে না, তবে সেই ঝোপের মধ্যে থেকে তারা সেই ওয়াচার্সদের দেখতে পায়, যাদেরকে দেখতে লিটারেলি হরিফিক, খুবই ভয়ানক। মানুষের মতন তারা দু পায়ে দাঁড়াতেও পারে, তবে তারা মানুষ না। বডি স্ট্রাকচারটাও তাদের বড় অদ্ভুত এবং তারা সম্ভবত বুঝতে পেরেছে যে সেই কূপ অর্থাৎ সেই ঘরের মধ্যে থেকে দুটো মানুষ গায়েব রয়েছে। সেই ওয়াচার্সরা হয়তো ভেবেছে যে দুটো মানুষ পালিয়ে গেছে এবং তারা পাগলের মতন খোঁজা শুরু করেছে। আর সেই সুযোগে মিনা এবং মেডলিন চলে যায় ড্যানিয়েলকে আবার রিকোয়েস্ট করার জন্য, এবং মিনার বারবার রিকোয়েস্টে সে ড্যানিয়েলকে ফাইনালি কনভিন্স করে নেয় এবং তারা দুজন সেই কূপে প্রবেশ করতে পারে। সো তারা আবার একত্রিত হয়ে সেই কাঁচের দিকে মুখ করে রয়েছে যাতে সেই ওয়াচারদের তারা শান্ত করতে পারে। তবে সেই ওয়াচার্সরা তো শান্ত হয়নি, একই সাথে মেডলিন এবার তাদেরকে এমন কিছু সত্য কথা বলে যেটাকে সে এতদিন গোপন রেখেছিল। আসলে এখানে অন্যান্য মানুষেরা যেমন এই জঙ্গলে ফেসে গিয়েছে, কিন্তু মেডলিন স্ব ইচ্ছায় এখানে এসেছে। সে জানতো এই জঙ্গলে কি রয়েছে। এখানে উপস্থিত অন্যান্য মানুষগুলো সেই ওয়াচারদের তো একদম সামনে থেকে দেখেনি, বা যারা দেখেছে তারা হয়তো আর জীবিত নেই। তবে মেডলিন অনেক সামনে থেকে দেখেছে। সেটা আর কেউ না, মেডলিনের নিজেরই আর একটা রূপ, আর একটা ওয়াচার্স যে মেডলিনের রূপটা নিয়েছে। তবে সেই রেপ্লিকাটা সে সঠিকভাবে বানাতে পারেনি, অর্থাৎ সেই ওয়াচার্সরা মানুষদের আকার নেয়, তারা মানুষদের মতন হওয়ার চেষ্টা করে। এবং এটার থেকে তো আমরা এটা বুঝতে পারি যে সেই যে দরজার সামনে জন দাঁড়িয়েছিল সেটা একটা ওয়াচার্স ছিল যে জনের আকার নিয়েছে। শুধু জনের আকৃতিটা না, তার ভয়েস, তার গলার আওয়াজটাও। তবে কারা এই ওয়াচার? ওয়েল, মেডলিন জানায় যে এরা নতুন কোনো প্রাণী না বা বাইরের গ্রহ থেকে এসেছে। তারা এনশিয়েন্ট প্রাণী, সেই অতীতে মানুষদের সৃষ্টির সময় থেকে রয়েছে তারা। মানুষরা তাদেরকে বিভিন্ন নামে চেনে। এক হচ্ছে চেঞ্জলিং, একটা হচ্ছে দ্য উইংড পিপল, অর্থাৎ সেই মানুষ যাদের ডানা রয়েছে, অথবা ফেয়ারিস যাদেরকে আমরা পরি বলি। এই মানুষগুলো এতদিন এই কারণে জীবিত রয়েছে কারণ ওয়াচার্সরা তাদেরকে স্টাডি করতো, তাদের মতো হওয়ার চেষ্টা করতো। এটাই তাদের প্রাইমারি টার্গেট, তারা মানুষদের মতন হতে চায়। আর সেই কারণেই তো একটা মানুষকে জীবিত তারা এখান থেকে বেরোতে তো দেবে না, কারণ কোনো মানুষ যদি এখান থেকে জীবিত বেরিয়ে যায় তাহলে এই স্থানের রহস্য অন্যান্য মানুষেরাও জেনে যাবে। সো যাই হোক, সেই ওয়াচারদের আর কন্ট্রোল করা যাচ্ছে না। তারা একটার পর একটা মানুষের আওয়াজ বার করছে। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের গলার আওয়াজ তারা নকল করতে পারছে এখন। হয়তো সেই ওয়াচার্সরা বুঝে গিয়েছে যে এই মানুষগুলোকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, বা এই মানুষগুলো হয়তো এই ওয়াচারদেরই কোনোদিন বোকা বানিয়ে দেবে। সেই কারণে তারা সেই কূপটাকে, সেই স্থানটাকে ভাঙার চেষ্টা করে। তবে ভাগ্য ভালো যে ড্যানিয়েল সেখানে ফ্লোরে একটা আন্ডারগ্রাউন্ড খুঁজে পায়, যেন সেখান থেকে একটা বাংকারে যাওয়া যাবে, একটা সিক্রেট জায়গা। এবং ফাইনালি তারা সেই বাংকারে প্রবেশ করে। ওয়েল, সেই বাংকারটা অবভিয়াসলি একটা মানুষই বানিয়েছে। এটা তো কনফার্ম যে সেই কূপ নামক স্থানটাও একটা মানুষ বানিয়েছে, যে বাইরে সেই জন্তুগুলোর উপরে রিসার্চ করতো। নইলে এরকম জঙ্গলে এই জন্তুগুলোর মাঝে একটা বাংকার আসবেই বা কী করে? সেখানে প্রচুর খাবার রয়েছে, যে খাবার এই মানুষগুলোর কয়েক বছরে চলে যাবে। এবং গল্পের শুরুতে যে বলেছিলাম না যে সেই কূপের মধ্যে বিদ্যুৎ কোথা থেকে আসছে, এই বাংকারটা সেইভাবেই তৈরি করা রয়েছে। এখানে গ্রিন এনার্জির ব্যবস্থা হয়তো রয়েছে। যাই হোক, মিনা সেখানে একটা পুরনো কম্পিউটার লক্ষ্য করতে পারে, যে কম্পিউটারটা সে চালু করে এবং সেখানে একজন সায়েন্টিস্টের বেশ কিছু ফাইল পায়, যেগুলো অ্যাকচুয়ালি ভিডিও। একজন সায়েন্টিস্ট তার রিসার্চের একটা ভিডিও সেখানে বানিয়ে রেখেছে। তার নাম হচ্ছে প্রফেসর রৌরি কিলমার্টিন। তো আমি তাকে প্রফেসর বলে ডাকছি। এবং সেই জঙ্গলের মধ্যে যে সাইনগুলো দেখতে পাচ্ছিলাম না, যে ল্যান্ডমার্কগুলো, সেগুলো সেই প্রফেসরটাই বানিয়েছে। সেই প্রফেসর এই সম্পূর্ণ স্থানটা বানিয়েছে এই জন্তুগুলোর উপরে রিসার্চ করার জন্য, তাদেরকে নিয়ে গবেষণা করার জন্য।
সেই প্রফেসর সে নিজের ভুল নিজের পাপগুলো স্বীকার করে। তার গবেষণার জন্য তাকে বলিদান তো প্রচুর দিতে হয়েছে। পার্শ্ববর্তী গ্রাম শহর থেকে সে বহু মানুষ হায়ার করেছে তার সেই বাংকারে জেনারেটর এবং অন্যান্য লেবারিং কাজগুলো করানোর জন্য। এবং দিনের বেলা কাজ হয়ে গেলে সেই প্রফেসর সেই মানুষগুলোকে বাইরে রেখে দিত এবং নিজে লুকিয়ে সেই বাংকারে প্রবেশ করত এবং ততক্ষণ বেরোতো না যতক্ষণ সেই মানুষটার আর্তনাদ সে শুনতো। এরকমই বহু মানুষকে সে এনেছে যাদেরকে হত্যা করা হয়েছে। প্রফেসর এই জিনিসগুলো করেছে তার জ্ঞান অর্জন করার জন্য, কারণ সে জানতে চায় যে সে ওয়াচার্সরা কী কী করতে পারে। বড়ই অদ্ভুত সেই প্রাণীগুলো যারা হুবহু মানুষদের রূপ নিতে পারে। রিসেন্টলি সে আর একটা ওয়াচার্সকেও দেখেছে যে একটা ছোট বাচ্চা মেয়ের রূপ নিয়েছিল, যার লাল রঙের চুলটা ছিল, এবং সে আবার অন্যান্য ওয়াচার্সদের থেকে সম্পূর্ণ আলাদা। সে একটু কিউরিয়াস, সে মানুষদের ব্যাপারে উল্টে আরও জানতে চায়। প্রফেসরের দৃঢ় বিশ্বাস যে সেই ওয়াচার্স বা সেই জন্তুগুলোর শক্তি যদি মানুষেরা পেয়ে যায়, মানুষেরা কি না কি করতে পারবে। এবং এরকমই একদিন সেই প্রফেসর একটা ওয়াচার্সকে নিজের জালে ফাঁসিয়েছে, মানে সে ওয়াচার্সটাকে আটকেছে একদম সামনাসামনি তাকে স্টাডি করার জন্য। সো সেই কম্পিউটারে তো ভর্তি ভর্তি ভিডিও ফাইলস রয়েছে, তবে মিনা একদম শেষ ফাইলটা লাস্টে ওপেন করে। তার হাতে অত সময় নেই এবং সেখানে সেই প্রফেসর গা হাত পা কাঁপিয়ে দেওয়ার মতন কিছু কথা বলে। সেই প্রফেসর রিয়েলাইজ তো করে যে সে যথেষ্ট পরিমাণ জ্ঞান তো অর্জন করেছে, একই সাথে সে সম্পূর্ণ মানব প্রজাতিটাকেই ধ্বংসের মুখে এনে দিয়েছে, যেটা সে আর করতে চায় না। সে তার রিসার্চটা সম্পূর্ণভাবে বন্ধ করতে চায়। সেখানে একটা জন্তু ছিল, একটা ওয়াচার্স ছিল, যার সাথে সেই প্রফেসরের বন্ধুত্ব হয়ে গেছিল। প্রফেসর চলেছে তাকে হত্যা করতে। এখন কি কারণে এই প্রফেসরের আচমকা মাইন্ড চেঞ্জ হয়ে গেল আমি জানি না। এখন অনেকগুলো ভিডিও ফাইল ছিল, মিনা হয়তো সেগুলো দেখেনি। হয়তো দেখলে সে বুঝতে পারতো যে এই প্রফেসরের রিসার্চের কারণে হয়তো গোটা মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারতো, নইলে মানুষটা আচমকা গোটা 300 দিন এই বাংকারে রিসার্চ করার পর এরকম একটা সিদ্ধান্ত নিত না। মানুষটা চলে যায় সেই জন্তুটাকে হত্যা করার জন্য, তবে যাওয়ার আগে সে বলে যায় যে এই জঙ্গল থেকে কিভাবে পালাতে হবে। তাদেরকে পাখিদের ফলো করতে হবে, যে পাখিরা কোন রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে, এবং একটা বোট রাখা থাকবে যে বোটটা ধরেই তারা এই জঙ্গল থেকে বেরোতে পারবে। আসলে প্রফেসর সেই রাস্তা ধরেই তো এসেছিল এখানে। যাই হোক, এই জঙ্গল থেকে তারা ফাইনালি বেরোতে পারবে এটা জানতে পেরে তো তারা খুবই খুশি। পরের দিন একেবারে সকালবেলায় তারা সেই বাংকার থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এবং এবার মিনার কাছে যে পাখিটা ছিল না, যেটার নাম সে দিয়েছিল ডারউইন, সে একটা কাজে আসবে। সে ডারউইনকে ছেড়ে দেয় এবং দেখে যে সেই পাখিটা কোন রাস্তা ধরে উড়ছে। তারা সেই পাখিটাকে ফলো করে। যাত্রাপথে তারা একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সম্ভবত পাথরে খোদাই করে কোনো এক টাইপের স্কাল্পচারের মতন কিছু একটা বানানো রয়েছে। অতীতের কিছু গল্প রয়েছে সেখানে, যেটা মেডলিন পড়ে তাদেরকে এক্সপ্লেন করে। সময়টা বহু আগের, যখন সেই ওয়াচার বা সেই ফেয়ারিগুলোকে গড লাইক ক্রিচার বলা হতো। তাদের যথেষ্ট পরিমাণ শক্তি ছিল এবং তারা এই নেচার এবং মানুষদের মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখতো। তবে সময়ের সাথে সাথে যখন মানুষদের লোভ বাড়তে থাকে, মানুষরা ক্ষমতায় আসে, তখন এই জন্তুগুলোই মানুষদের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়। মানুষরা লড়াই করে এবং অবশেষে এই ওয়াচার্স বা এই ফেয়ারিজরা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে চলে যায় মাটির নিচে সেই গর্তে, এবং সেখানেই তাদেরকে কমপ্লিটলি ব্যানিশ করে দেওয়া হয়। তারা আর কোনোদিন ফিরে আসেনি যে স্থানে তারা একদা রাজ করত। তবে সময় তো পরিবর্তন হয়। তারা যে মাটির তলা থেকে বেরোতে চায়নি তা না, তারাও সময়ের সাথে ইভলভ হয়েছে। তারা তাদের ডানাটা হারিয়েছে এবং তাদের মধ্যে যে জাদু ছিল, যে ম্যাজিক ছিল, সেটাও কমে গিয়েছে। তারা দিনের আলোতে বেরোতে পারে না। যাই হোক, সন্ধে ঘনিয়ে আসছে, তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে হবে এবং তারা সেই পাখিটাকে ফলো করতে করতে ফাইনালি সেই নদীর কাছে চলে আসে, যেখানে একটা বোট সত্যিই রাখা ছিল। তাদের মনে তো খুশি, তবে ড্যানিয়েল পিছন থেকে কারো একটা আওয়াজ শুনতে পায়। সবাই তো চলে যায় সেই বোটে, তবে তারা ড্যানিয়েলকে দেখতে পাচ্ছে না। তারা দেখতে পায় যে ড্যানিয়েল আর একটা মানুষকে সেখান থেকে নিয়ে আসছে, যে মানুষটা আহত, সেটা হচ্ছে জন, অর্থাৎ কিয়ারার হাজবেন্ড। তবে তার হাজবেন্ড সেই জন কি এখনো জীবিত রয়েছে? সত্যি কি জীবিত রয়েছে? অ্যাকচুয়ালি না, সেটা একটা ওয়াচার্স ছিল যার ফাঁদে ড্যানিয়েল পা দিয়ে দিয়েছে এবং যার দামটা তাকে দিতে হয়। সেই জন্তুটা ড্যানিয়েলকে হত্যা করে ফেলে এবং ড্যানিয়েলের রূপ নিয়ে নেয়। সেই জঙ্গলে উপস্থিত অন্যান্য ওয়াচার্সরাও সেখানে চলে আসে সময় মতন, যারা প্রত্যেকে ড্যানিয়েলের মুখটা নিয়ে নেয়। আমরা এটুকুনি তো বুঝতে পারি যে তারা হচ্ছে এক টাইপের শেপ শিফটিং মনস্টার, যারা হুবহু মানুষদের মতন রূপ নিতে পারে। যাই হোক, ড্যানিয়েলকে ছাড়াই বাকি 3 জন কোনো মতে সেই বোটে করে শহরে গিয়ে পৌঁছায়। সবাই তো জানে বেঁচে গিয়েছে, তবে মিনার কাজ এখনও শেষ হয়নি। সে প্রফেসর বলেছিল যে তার প্রত্যেকটা রিসার্চ, তার পেপারসগুলো যেন সে ধ্বংস করে দেয়, এই সিক্রেটগুলো যাতে কেউ না জানতে পারে। আর সেই কারণে মিনা চলে যায় সেই ইউনিভার্সিটিতে, যেখানে সে সেই প্রফেসরের কমপ্লিট রিসার্চগুলো পড়তে থাকে। সেই ফিয়ারিসগুলো, সেই প্রাণীগুলো
যারা একটা সময় মানুষদের সাথেই বসবাস করতো। অ্যাকচুয়ালি তারা গার্ডিয়ান অ্যাঞ্জেল ছিল, যারা এই সমাজে প্রকৃতিটার মধ্যে ব্যালেন্স রাখতো, সেটাকে রক্ষা করতো। মানুষদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল এবং এই সুসম্পর্কের জোরেই বহু হাফ ব্লাডেড বাচ্চাও জন্ম নিয়েছে, অর্থাৎ যাদের রক্ত অর্ধেক ফেয়ারিস অর্ধেক মানুষদের। কথার অর্থ হচ্ছে যে মানুষ এবং এই প্রাণীদের মাঝখানে কোনো বাউন্ডারি ছিল না, তারা একত্রে থাকতো। তবে পরবর্তীকালে যখন মানুষদের সাথে তাদের যুদ্ধ হয় এবং মানুষরা তাদেরকে কমপ্লিটলি ব্যানিশ করে দেয়, তখন প্রশ্ন আসে যে সেই হাফলিংসরা, যাদের মধ্যে মানুষ এবং সেই ফেয়ারিস দুজনেরই রক্ত রয়েছে, তাদেরকে তো চেনা মুশকিল, কারণ তাদের মধ্যে মানুষদেরও সব গুণাবলী রয়েছে। তো তারা এখন কোথায় রয়েছে? সেই প্রফেসরের সেই ঘরে সব জিনিস ভালো মতন ঘাটাঘাটি করতে করতে মিনা একটা অদ্ভুত ছবি দেখতে পায়। কি ছিল সেই ছবিতে সেটা তো আমরা দেখতে পাই না, তবে সেটার রহস্য এখন উদ্ঘাটন হবে। মিনা চলে যায় কিয়ারার সাথে সাক্ষাৎ করার জন্য এবং কিয়ারাকে সে সত্যি কথাগুলো জানায়, যেটা সে সেই প্রফেসরের ঘরে পেয়েছে, সেই ছবিগুলো। সেই ছবির মধ্যে আমরা সেই প্রফেসর এবং তার স্ত্রীকে দেখতে পাই। তার স্ত্রী আর কেউ না, সেটা হচ্ছে মেডলিন, সে বৃদ্ধা। তবে মজার ব্যাপার হচ্ছে সেই মেডলিন অর্থাৎ প্রফেসরের স্ত্রী 2001 সালে লাং ক্যান্সারে মারা গিয়েছে। মিনার মনে হয় যে সেই প্রফেসর একটা ফেয়ারিসকে বা একটা জন্তুকে তো আটকে রেখেছিল সেখানে, আমরা দেখেছিলাম, এবং এটাও শুনেছিলাম যে একটা জন্তুর সাথে সেই প্রফেসরের এক ভালো বন্ধুত্ব হয়েছে। তো সম্ভবত সেটাই হয়তো সেই মেডলিন, এবং এটাও অনেকটা মেক সেন্স করে যে গল্পের শুরু থেকে সব কিছু মেডলিনই তো তাদেরকে এক্সপ্লেন করেছে, মানে কোথায় কি হচ্ছে, কাদেরকে কি করতে হবে, সব কিছু। তবে কিছুক্ষণ বাদে আর এক ভয়ানক জিনিস ঘটে, যখন মিনা দেখতে পায় যে সেই আসল কিয়ারা গাড়ি করে সেখানে ফিরছে। মানে এতক্ষণ যে কিয়ারার সাথে সে কথা বলছে সেটা অ্যাকচুয়ালি মেডলিন ছিল, যে কিয়ারার রূপ নিয়েছিল। যাই হোক, অরিজিনাল কিয়ারার উপরে সেই মেডলিন তো আক্রমণ করে দেয় এবং সে বিভিন্ন মানুষের রূপ নিচ্ছে, কখনো জন, কখনো ড্যানিয়েল। মেডলিন সত্যটা স্বীকার করে, মেডলিন হোক, ওয়াচার্স ফেয়ারিসে যেই হোক, তার নিজের সত্যটা স্বীকার করে যে এতদিন সেই মানুষগুলোকে অনেক কাছে রেখে সে রিসার্চ করছিল এবং মিনারদের কারণেই সে সেখান থেকে বেরোতে পেরেছে। নইলে সেই কূপ নামক সেই স্থানটাতে তাদের পায়েরই নিচে যে একটা বাংকার রয়েছে, এই জিনিসটা তাদের এতদিন তো চোখই পড়েনি। এখন আপনার কাছে এই প্রশ্নটা আসতে পারে যে সেই জঙ্গলটা এরকম কেন, মানে সবাই সেই জঙ্গলে হারিয়ে যায় কেন? দেখুন, বিভিন্ন কারণ রয়েছে। মানুষেরা এই ফেয়ারিসগুলোকে বহু বছর আগে, বলতে গেলে হাজারো লক্ষ বছর আগে, এই স্থানে ব্যানিশ করে দিয়েছিল, মানে আটকে দিয়েছিল। যে সময়ের কথা হচ্ছিল সেই সময় ম্যাজিক, স্পেল, মানে ব্ল্যাক ম্যাজিক, এইগুলোর অস্তিত্ব ছিল। তো যেহেতু এগুলো সেই এনশিয়েন্ট টাইমের কথা, তাই বর্তমান টাইমে এটা কেন হচ্ছে সেটাকে আর এক্সপ্লেন করা হয়নি, তাই সেটা নিয়ে আমরা সময়ও ব্যয় করতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে যে সে মেডলিন বা সেই ওয়াচ, সে কি মিনাকে হত্যা করে দেবে? মানুষদের উপরে তো তার পুরনো রাগ রয়েছে, মানুষটাই তো তাদেরকে সেই গর্তে বন্দি করে দিয়েছিল। তবে সেই প্রাণীটা সেটা করে না, কারণ সে হচ্ছে একটা হাফলিং, যার মধ্যে মানুষ এবং ওয়াচার্স দুটোরই রক্ত রয়েছে। এবং যেহেতু এরা হাফলিং অর্থাৎ হাফ ব্লাড, যার কারণে তার নিজেরাই তাকে কখনো কখনো দূর করে দিত, তাকে আউটকাস্ট বানিয়ে দিত। আর যে কারণে মেডলিন কোনোদিন তার নিজেরই লোকেদের নিজের বলতে পারেনি। মানুষদের প্রতি সে একটা আলাদা অ্যাট্রাকশন অনুভব করতে পারে, মানুষদের মধ্যে সে একটা কানেকশন ফিল করতে পারে। সে প্রথম থেকে মানুষদের অ্যাডভাইস দিয়েছে এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছে। অবভিয়াসলি সে মানুষদের স্টাডি করছে, তবে সে কারোর কোনো ক্ষতি তো হতে দেয়নি, যেখানে বাকি ওয়াচার্সরা পাগলের মতন সবাইকে হত্যা করছিল। অবভিয়াসলি সে হাফলিংস এবং সে সবার থেকে আলাদা। মিনার এই নলেজটা এসেছে প্রফেসরের সেই অফিসে থাকা সেই ডকুমেন্টসগুলো থেকে, এবং সে মনে করে যে সে শুধু একা না, হয়তো এই পৃথিবীর বিভিন্ন কোণে এরকম বহু হাফলিংস রয়েছে যারা আলাদা হয়ে এরকম ছড়িয়ে রয়েছে। যদি তাদেরকে খুঁজতে পারে তাহলে আর সে কোনোদিন একা থাকবে না, কারণ তখন সে তার মতন সবাইকে পেয়ে যাবে। এবং এই আশা নিয়েই সে মিনাকে জীবিত সেখানে ছেড়ে দেয় এবং বেরিয়ে পড়ে তারই মতন তার বাকি সঙ্গীদের খোঁজ। অবশেষে আমরা মিনাকে দেখতে পাই, সে ফাইনালি তার বোনের সাথে সাক্ষাৎ করতে যায়, অর্থাৎ তার যমজ বোন, যার নাম হচ্ছে লুসি। তবে মিনাকে বাইরে থেকে যেন কেউ একজন নজর রাখে। সেই জানলার বাইরে আমরা দেখতে পাই রাস্তায় একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, যার লাল রঙের চুল। এবং সেই প্রফেসরের রেকর্ডিংয়ে আমরা এটাই তো শুনেছিলাম যে সে জঙ্গলে একটা বাচ্চাকে দেখতে পেয়েছিল যার লাল রঙের চুল, অর্থাৎ সেই ওয়াচার যে মানুষদের রূপ নিয়ে রেখেছিল এবং মানুষদের উপরে তার একটা আলাদা কিউরিসিটি রয়েছে। আসলেই সে বাকি ওয়াচারদের থেকে সম্পূর্ণ আলাদা এবং সে দূর থেকে মিনার উপর নজর রাখছে। সে কি অ্যাকচুয়ালি মিনার কোনো ক্ষতি চায় বা অন্যান্য মানুষদের কোনো ক্ষতি চায়? আমার তো মনে হয় না। তবে আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনি যদি এরকম আরবান লেজেন্ড, পৌরাণিক গাথা এবং মডার্ন সায়েন্স এরকম টাইপের কিছু মিস্ট্রি হরর সিনেমা দেখতে চান, তো এম নাইট শায়ামালানের সিনেমাগুলো দেখতে একদমই ভুলবেন না, যেখানে সেই অতীতের মিথ এবং বর্তমান সময়ের একটা দারুণ কম্বিনেশনে সে সিনেমা বানায়। এবং তার এই ইউনিক কনসেপ্টের জন্যই তার অদ্ভুত সিনেমাগুলো আমার ভালো লাগে। যাই হোক, ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। আপনাদের কি মতামত সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে, এবং আমার সোশ্যাল লিঙ্কস এবং গেমিং চ্যানেলটা ফলো করতে ভুলবেন না, যেগুলো লিঙ্কস ডেসক্রিপশনে রয়েছে। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।